আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। কয়েকদিনের তীব্র দাবদাহের পর রাজধানী সহ সারা দেশে স্বস্তির বৃষ্টি। গুড়ি গুড়ি বৃষ্টি হলেও রাজধানীবাসীর কাছে যেন এটি প্রশান্তির। শুক্রবার ছুটির দিন হলেও রাস্তায় চলাচলকারী অনেকে বৃষ্টিতে গা ভেজানোর চেষ্টা করেছেন। কমেছে তাপমাত্রাও। এদিকে দেশের 1/3 এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দুপুরে এসব তথ্য জানান আবহাওয়াবিদ ওমর ফারুক। তিনি জানান, বাতাসে জলীয় বাষ্প বেশি হওয়ায় অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করছে। তিনি আরও জানান, এবার এনলিনোর প্রভাবে বর্ষাকালে তুলনামূলক কম বৃষ্টিপাত হবে। আজকের সকাল 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় সারা দেশের 25 থেকে 50% এরিয়াতে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই রকম কন্ডিশন আগামী 8 তারিখ পর্যন্ত মোটামুটি একই রকম থাকতে পারে। 11 বা 12 তারিখ থেকে যে আমাদের বর্ষাকালীন বৃষ্টি সেটা শুরু হতে পারে। এই বর্ষাকালীন বৃষ্টি শুরু হলে তাপমাত্রা সহনীয় পর্যায়ে নেমে আসার সম্ভাবনা রয়েছে। জুন মাসে স্বাভাবিকের চেয়ে বৃষ্টিপাত কম হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী 3 মাস জুন জুলাই আগস্ট এই 3 মাসে যে বৃষ্টি হওয়ার কথা স্বাভাবিক, সেখানেও স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একদিকে খরা, বন্যা, কখনো অতিবৃষ্টি, কখনো তীব্র তাপপ্রবাহ। জলবায়ু পরিবর্তনের এই নির্মম আঘাতে সবচেয়ে বেশি বিপর্যস্ত দেশের মাটির ক্রমবর্ধমান অবক্ষয়। প্রতি বছরই হারাচ্ছে উর্বরতা, কমছে আবাদি জমির পরিমাণ। এর প্রভাব পড়ছে কৃষি উৎপাদন, খাদ্য নিরাপত্তা এবং দেশের সামগ্রিক অর্থনীতিতে। অন্যদিকে মাটিতে বাড়ছে প্লাস্টিক বর্জ্যের উপস্থিতি, যা দীর্ঘমেয়াদে তৈরি করছে নতুন সংকট। শিউলি রায়ের রিপোর্ট। এক সময় যে মাটি সোনালী ফসলের নিশ্চয়তা দিত, সেই মাটি আজ ধীরে ধীরে হারাচ্ছে তার প্রাণশক্তি। অতিরিক্ত রাসায়নিক সার, কীটনাশকের ব্যবহার, অপরিকল্পিত ভূমি ব্যবহার এবং পরিবেশ দূষণের কারণে কমছে মাটির জৈব উপাদান। ফলে আগের তুলনায় কমে যাচ্ছে উৎপাদন ক্ষমতা। এতে মাটির জৈব উপাদান কমে গেলে সেই কার্বন ধারণ ক্ষমতাও হ্রাস পায়। এর ফলে বায়ুমণ্ডলে বাড়তে থাকে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ, যা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি করে। শুধু উর্বরতা হ্রাসই নয়, মাটির জন্য নতুন হুমকি প্লাস্টিক দূষণ। এসব অনেক কারণে জলবায়ু পরিবর্তনে বদলে যাচ্ছে দেশের ঋতুচক্র। উত্তরে বাড়ছে খরা, দক্ষিণে বাড়ছে লবণাক্ততা। আবহাওয়াবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে বাংলাদেশ। আমরা জানি যে এলনিনোর প্রভাবে সারা বিশ্বেই একটা প্রভাব থাকে, অর্থাৎ যে তাপমাত্রা যদি প্রশান্ত মহাসাগরে 5 ডিগ্রি পরিমাণ বেড়ে যায়, তাহলে আমরা এই কন্ডিশনকে এলনিনো বলে থাকি। এলনিনোর প্রভাবে এর প্রভাবটা কিন্তু সারা বিশ্বেই পড়ে, কিন্তু বাংলাদেশে কিন্তু এলনিনোর প্রভাবটা তুলনামূলক অনেকটাই কম। তারপরও এটার একটা ইম্প্যাক্ট বাংলাদেশেও আছে। এর আগে আমরা কিন্তু নিউট্রাল কন্ডিশনে ছিলাম, সেখান থেকে এলনিনো কন্ডিশনে চলে গিয়েছে। এর কারণে যে এলনিনো কন্ডিশনে যার কারণে যে বৃষ্টিপাত কমে যায় এবং তাপমাত্রা বেড়ে যায়। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য উর্বর ও সুস্থ মাটি নিশ্চিত করতে এখনই প্রয়োজন কার্যকর উদ্যোগ। তা না হলে জলবায়ু পরিবর্তনে এই নীরব ক্ষত একসময় খাদ্য নিরাপত্তা ও অর্থনীতির জন্য বড় বিপর্যয়ে রূপ নিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শিউলি রায়, এনটিভি নিউজ, ঢাকা। রাজবাড়ীর দৌলতদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যাওয়া এসবি পরিবহনের বাসটি উদ্ধার করা হয়েছে। এ সময় এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। সকাল 9:30টায় দৌলতদিয়ার 7 নম্বর ফেরিঘাটে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। পরে বিআইডব্লিউটিসির উদ্ধারকারী জাহাজ হামজা বাসটিকে উদ্ধার করে। তবে বাসটিতে কোনো যাত্রী না থাকায় হতাহত হয়নি। চালক ও হেলপারকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এদিকে দুর্ঘটনা কবলিত এলাকা পরিদর্শন করেছে স্থানীয় প্রশাসন। পাশাপাশি ফেরিঘাটে পরপর 2 বার বাস ডুবির ঘটনার তদন্তে 7 সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। বাসটি যখন নিয়ন্ত্রণ হারিয়ে পাটাতন ছিঁড়ে নিচে পড়ে যায়,
তখন ড্রাইভার এবং হেল্পার যারা কিন্তু বেরিয়ে পড়ে, তারা সামান্য আহত অবস্থায় উদ্ধার হয়ে তারা এখন গোয়ালন্দ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাকি বিষয়টা আসলে বাসও উদ্ধার হয়েছে, আমরা নিশ্চিত হয়েছে যে এখানে আর কোনো প্যাসেঞ্জার নাই। তদন্ত কমিটি অবশ্যই গঠন করা হবে, 5 থেকে 7 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি আমরা গঠন করে দিব এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে কাপ্তাই হ্রদে যাত্রীবাহী বোট ও লঞ্চের সংঘর্ষে যাত্রীবাহী বোট ডুবে যায়। এতে অল্পের জন্য রক্ষা পায় বোটে থাকা যাত্রীরা। সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে। সকালে বরকল উপজেলা শুভলং বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বরকল উপজেলার শুভলং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা বলেন, সকালে একটি লঞ্চ মাইনি থেকে রাঙামাটি যাওয়ার পথে রাঙামাটি থেকে বরকল যাত্রীবাহী বোটের সাথে সংঘর্ষ হয়। এতে বোটটি ডুবে যায়। বোটে শিশুসহ 12 জন যাত্রী ছিল, সবাইকে উদ্ধার করা হয়েছে। সরকার 7 দিনের মধ্যে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারে সুনির্দিষ্ট রূপরেখা না দিলে শাহবাগে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালন করবে ইনকিলাব মঞ্চ। জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে হাদি হত্যার বিচারের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিলে এই কর্মসূচির কথা জানান ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। এ সময় হাদি হত্যাকাণ্ডে ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে পূর্ণাঙ্গ তদন্ত ও খুনের পরিকল্পনাকারীদের চিহ্নিতকরণের দাবি জানান তিনি। ওসমান হাদি হত্যায় দেশি বিদেশি চক্র জড়িত জানিয়ে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমলে নিয়ে সত্য মিথ্যা যাচাইয়ের দাবি জানায় ইনকিলাব মঞ্চ। বিচার নিয়ে তালবাহানা করলে সামনে আন্দোলন ব্যতীত আর কোনো পথ নেই বলেও হুঁশিয়ারি দেন তারা। এই শুক্রবার থেকে আগামী শুক্রবারের মধ্যে সরকার যদি সুনির্দিষ্ট কোনো তথ্য বা সুনির্দিষ্ট সময়সীমা প্রণয়ন করতে না পারে, বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমরা এই শাহবাগে অবস্থান কর্মসূচি দিতে বাধ্য হব। এই অবস্থান কর্মসূচি কোথায় গিয়ে শেষ হবে আমরা জানি না। একটি পক্ষ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে দেশকে গণতন্ত্রহীনতার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। সকালে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শনকালে মন্ত্রী একথা বলেন। গত ডিসেম্বরের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনের দেয়াল, ছাদ, সিঁড়িসহ নানা স্থান পরিদর্শন করেন আহমেদ আজম খান ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। দ্রুত সময়ের মধ্যে এই জিয়া জাদুঘর মেরামত করার কথা জানিয়ে বলেন, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে নিয়ে স্বাধীনতা বিরোধীরা নতুন করে বয়ান তৈরির প্রচেষ্টা রুখে দেওয়া হবে। পরে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানগুলো ঘুরে দেখেন। দুপুরে কালুরঘাট স্বাধীনতা বেতার কেন্দ্রে যান মন্ত্রী ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বাংলাদেশের সমৃদ্ধির জন্যে উনি বাংলাদেশের চিত্রটাকে একসময় পাল্টে ফেলেছিলেন, যদিও ফ্যাসিবাদ এসে বারবার সেটাকে ভুলণ্ঠিত করেছে। আমরা সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তার স্মৃতিগুলোকে সংরক্ষণের জন্যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সব কিছু করবে ইনশাআল্লাহ। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নওগাঁয় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সকালে শহরের বরুণকান্দি এলাকায় মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধুলু। কর্মসূচির আওতায় নওগাঁ পৌরসভা, নওগাঁ বদলগাছি, জয়পুরহাট সড়কের দুপাশে মাসব্যাপী ফলজ, বনজ, ঔষধি ও শোভা বর্ধনকারী বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। হত্যার হুমকি ও জমি দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে নারায়ণগঞ্জের এক ব্যবসায়ী। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কাজী আব্দুস সাত্তার অভিযোগ করেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সেক্রেটারি হাজি ইয়াসিনকে ব্যবহার করে জমি দখলের চেষ্টা চালানো হয়েছিল। বাধা দিলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। বর্তমানে ফ্যাসিস্টদের দোসররা সরকারি দলের লোকজনদের ব্যবহার করে একই কাজ করছে বলে অভিযোগ করেন। তাই পরিবার পরিজন নিয়ে আতঙ্কে আছেন জানিয়ে সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন ওই ব্যবসায়ী। ছুটির দিনে নাটোর হয়ে উত্তরাঞ্চলগামী ট্রেনগুলোতে ছিল যাত্রী ঠাসা, ছাদেও ছিল না স্থান। ঝুঁকি নিয়ে অনেকে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন। সকাল থেকে নাটোর হয়ে ঢাকামুখী উত্তরাঞ্চলের সকল ট্রেনই ছিল যাত্রী ঠাসা। ট্রেনের ছাদেও ছিল একই অবস্থা। বিশেষ করে ঢাকামুখী ট্রেনগুলোতে যেন তিল ধারণের ঠাঁই ছিল না।
ঈদে যারা একটু লম্বা ছুটি নিয়ে গ্রামের বাড়িতে গিয়েছিলেন তারাই মূলত ফিরছেন কর্মস্থলে। এদের মধ্যে স্বল্প আয়ের মানুষের সংখ্যাই বেশি। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।